আমার বাপি গেছে গা, আমার ভাই গেছে গা, আমার মায়ের পোলা গেছে গা, এখন আর কেউ কইব না বুবি তুমি কি খাবো আমি, আমার বিউ কেম্মা গেছে গা, আমি ফকিরলি হয়ে যাবো গা, যে কয়দিন পারবো আমার মারেও ব্যবসাতে নামাই দিব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওটা দেখার আগে একটা করে লাইক দিয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথা নাম্বার 1 হচ্ছে যে মাসুদ বাইক কিনছে। ওই যে ওই কান কাটা না কি কাটা মাসুদ, আগা কাটা না গোড়া কাটা মাসুদ, ওই মাসুদ কিন্তু বাইক কিনছে। যে কথাটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করছিলাম, বলছিলাম যে ওরে মানে দেখেন ওরা কোনো একটা উসিলায় বা কোনো একটা কারণে কোনো একটা মহৎ উদ্দেশ্য ওরা কিন্তু এই বানভাসীদের জন্য টাকা পয়সা উঠাইতেছে। এরা 10 টাকা দিবে, মানে এদেরকে যদি তারা বা পাবলিক 10 টাকা বা 20 টাকা দেয়, এরা 5 টাকার জিনিস দিবে। আমি কিন্তু এরকম একটা হিসাবও করছিলাম। আপনারা যদি ভিডিওটা না দেখেন, আমার গত কয়েকদিনের পিসের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু এই জিনিসটা দিছিলাম। আর যারা রেগুলার দর্শক তারা কিন্তু বুঝতে পারছেন বা দেখছেনও। তো মাসুদ এখন বাইক কিনছে। এখন বলবেন যে ইউটিউবের টাকা দিয়ে বাইক কিনছে। আচ্ছা, ইউটিউবের টাকা কি ওর আগে ছিল না? ও আগে কেন বাইক কিনে নাই, এখন কেন বাইক কিনছে? বিকজ এখন বাইক কিনছে কারণ এখন এক মুঠে অনেক টাকা পাইছে। আর ওর যেই মানে অবস্থা, তো ওর কাছে মনে হয় না যে ও এক মুঠে ওই 2-3 লাখ টাকা দিয়ে ও বাইক কিনতে পারতো ওর ইউটিউব চ্যানেল দিয়ে কইরা। তো যেই কারণে এখন ইউটিউবেরও কিছু টাকা ছিল, আর ওই সমস্ত যে কিছু টাকা মিলাইয়া একটা বাইক কিনছে। এখন নেন, আপনারা যে বিশ্বাস করে টাকাটা দিছিলেন যে করে দিতে, এখন দেখেন আপনাকে বিশ্বাসের মর্যাদা এই সমস্ত বাটপারেরা কিভাবে রাখে। এই যে সাগিনুরে যে টাকা দিছেন, সাগিনুর নিজের ঘরের জন্য টাকা করছে, উঠাইছে। এই যে বাবু নিজের শপিং করার জন্য ওই বানভাসী মানুষদের কথা বলে টাকা উঠাইছে। মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি, ওর পেট চলে না, ওই যে 1400 না 1500 টাকা দিয়ে জানি ইলিশ মাছ আনছে, সেই ইলিশ মাছ খাওয়ানোর লেগা ওর ভুং ভাং করার লেগে ও টাকা উঠাইছে। নেন, এখন আপনারা কলা খান। আপনাদেরকে রোস্টাররা যদি একটা কথা বলে, তাহলে আপনারা বলেন যে রোস্টাররা ভালো না, রোস্টাররা সমালোচনা করে, রোস্টাররা গিবত করে। এখন নেন, আমাকে গিবতটাই কাজে লাগলো, আমাকে সমালোচনাটাই কাজে লাগলো, বিশেষ করে আমার। যাই হোক, আপনারা জাহান নামে যাইয়া মরেন গা, আপনাদের নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নাই। আমি বহুত সাবধান করছি, বহুত কিছু করছি। যাই হোক, আপনারা বাঁচেন মরেন, এটা তাই আমার কিছু যায় আর আসে না। আচ্ছা, এখন বলি একটু মাগিনুরের কথা। তো মাগিনুরের হচ্ছে গিয়ে যে তার সবসময় আঁকাটা জিনিস বেশি পছন্দ না। মানে এই কথাটা বলার কারণ হচ্ছে যে সে যেমন করে হিন্দি কথা বলে, মনে হয় যে তার মাতৃভাষা হচ্ছে হিন্দি। এই হিন্দি ভাষার জন্যই এত মানুষ জীবন দিছে, এত মা বোন গিয়ে আর কি ওই মানে কি বলবো, মান সম্মান হানি হয়েছে। যাই হোক, আমি আর এত কিছু বললাম না। তো যদিও ঢাকাতে কিছু মানুষ আছে হিন্দিতে কথা বলে, আসলে হিন্দি তো না, ওইগুলা উর্দু বলে। পুরান ঢাকার দিকে এরকম লোক আছে অনেক। তারপরে মিরপুর 11.5-তে প্রচুর উর্দু ভাষার লোক আছে, এদেরকে বিহারি বলে। মিরপুর 12 নম্বরে বিহারি ক্যাম্পও আছে। হ্যাঁ, ওইখানে বিহারি ক্যাম্প আছে বলতে কি, ওইখানে এর আগে কিন্তু মানে অনেক ঘটনা ঘটছিল, বলতে কি যে ওই কি মানে কি জানি বাস্ট হয়েছিল বা কি এরকম হয়েছিল। কিন্তু ওইখানে গেলে প্রচুর বিহারি, মানে ওই যে হাই হুসেন করে লাল সবুজ পতাকা, এটা কিন্তু ওরা করে। হ্যাঁ, ওই বিহারিরাই করে। তো যেই কারণে ওরা উর্দু ভাষায় কথা বলে। আর সবাই মনে করে যে এরা মানে মানে কি বলবো, ওইখানের মানুষ, বুঝে নেবেন। যাই হোক, আমি এত ডিটেলসে যাই না। তো তিশা, আমি একটু জানতে চাই যে তিশা আসলে কোন ক্যাম্পে সার্ভিস দিতে এরকম হিন্দি ভাষা শিখছে। সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। কারণ আমরা তো জানি তিশা পদ্মার স্বরের বাদ্যানী,
সেখানে তো হিন্দি তো দূরের কথা, ঠিক মতো নিজের ভাষায় কথা বলতে পারে না। এই মনু এই মনু এই মনু করে সারা জীবনটা পার করে দিছে। তারপর আবার নিজেদের কথাবার্তাও শুদ্ধ না, ভালো না, স্পষ্ট না, বোঝা যায় না। তো সেইখানে তিশা ঢাকা শহর যেহেতু আসছে আগে ছোটোবেলায়, ওই যে বাড়ির এই বাড়ির ওই বাড়ির কাজকর্ম করার জন্য, তো আমার মনে হয় কি যে কাজকর্ম তো করছে, এই সাথে সাথে কোনো কোনো ক্যাম্পে, মানে এই সমস্ত ক্যাম্পে, বিহারি ক্যাম্পে বলেন না কেন, ওই পুরান ঢাকার দিকে এরকম ক্যাম্প আছে, সেরকম ক্যাম্পে ট্যাম্পে মনে হয় গিয়ে এরকম হিন্দি ভাষা শিখছে। তা না হলে একটা মহিলা বা একটা মানুষ, যে মহিলার ভাষা হচ্ছে গিয়ে মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা হইতেছে মাতৃভাষা, সেই মাতৃভাষাটা ভুইলা গিয়া কীভাবে সে হিন্দি নিয়ে গড় গড় করে কথা বলে। তারপরে আবার তার ছেলে মেয়েও বলতেছে যে ওই যে কাপিল শর্মার শো এর কথা বলতেছে, যে মসুর গুলাটি যে বলেন না যে তোমারই বাত মুঝে বিলকুল আচ্ছা नहीं लगती, থু ওয়াক থু। তো এই যে এই কথাগুলা বলতেছে, তো আমি চিন্তা করি যে আসলে এই সন্তানগুলা কোন ক্যাম্পের থেকে হয়েছে, আর এই তিশা কোন ক্যাম্পের থেকে আর কি সার্ভিস দিয়ে এই সমস্ত ভাষা শিখছে। তা না হলে জীবনে এই সমস্ত ভাষা, দেশের মধ্যে এত খারাপ একটা পরিস্থিতি হইতাছে এগুলো সবাই জানে, তারপরেও মানুষ কিভাবে গিয়ে আরেক দেশের ভাষা, আরেক দেশের কথা, আরেক দেশের ল্যাঙ্গুয়েজ সে একটা অন্য দেশে গেছে, সেইখানে গিয়া সে ইউজ করতেছে। তার তো মানে বাংলাদেশ নিয়ে, এই বাংলাদেশটা নিয়ে যেরকম আমাদের গর্ব করতে হয় বা আমাদের গর্ব করা উচিত, সেখানে এই সমস্ত নষ্টা নোংরারা গিয়া কিভাবে আরেকটা দেশে গিয়া, আরেক দেশ কোথায় কোন দেশ, সেই দেশের ভাষা নিয়ে গিয়া সে আরেক জায়গায় বলতেছে। একটু লজ্জা শরম মানে ন্যূনতম কিছু থাকলে এইগুলা, বা শিক্ষা দীক্ষার জ্ঞান থাকলে এই সমস্ত কাহিনী করতে পারতো না। আসলে ওরা মানে পারতো না বলতে ওদের কোনো কথা নেই, ওরা সব কিছুই পারে। ওরা যেহেতু ইমোফিলেন্সার, ওরা যেহেতু ফিতা খোলা পাবলিক, এরা যেহেতু ভিগো লাইভ করে, তো এরা হিন্দি ভাষায় শিখবে। বেশিরভাগই তো এদের কাস্টমার হিন্দি, ঠিক আছে, হিন্দিতে কথা বলে, এদের হিন্দিতেই ম্যানেজ করতে হয়। তো যেই কারণে না এরা আসলে চাইলেও পারে না। তো যাই হোক, তিশারে করছে, তিশার জামাই তিশারেই মানে মানুষের সামনে দেখেন এদের মান ইজ্জত নিয়ে এরা নিজেরাই চিনিমিনি খেলে। অথচ মানুষ যদি, বা আমরা যদি, বিশেষ করে রোস্টারদের দোষ হয় বেশি, যে আমরা তাদেরকে নিয়ে কথা বলি কেন, তাদেরকে নিয়ে গীবত করি কেন, তাদেরকে নিয়ে সমালোচনা করি কেন। যেখানে যেই বউকে স্বামী নিজেই ক্রিটিসাইজ করতেছে, তো সেইখানে পাবলিক করলে সমস্যা কোথায়? স্বামী বউরে ক্রিটিসাইজ করে, বউ স্বামীরে ক্রিটিসাইজ করে, মা সন্তানরে করে, সন্তান মারে করে, বাপ মেয়েরে করে, মেয়ে বাপরে করে। তো আমার মনে হয় না যে সেখানে আমরা কোনো কিছু বলে সমস্যা হয়। আর আমরা তো কারো ঘরের ভিতরে গিয়া নিয়ে আসি না, খবরাদি নিয়ে আসি না, যেটা হয় সেটাই রেগুলার বলি। এই সমস্ত বুঝতে একটু ঘিলু লাগে, আপনারা একটু ঘিলু খাটান। যদি ঘিলু না খাটাতে চান সমস্যা নেই, আপনারা ভিডিও দেখেন না। তো স্মার্ট তিশার আর একটু কাহিনী বলি। স্মার্ট তিশা কী করছে, যেদিন আসলে তারা প্যাকেজিং করতেছে বা ওই যে আসবে সেদিনের, তো ওই প্যাকেজিংয়ের ভিডিওতে তিশা ওই আর ছেলের, ওই যে ছোট্ট ছেলেটা, ওর নাম কি তাবিব না তোষার নাম, ছোটটা আর কি, সেই ওর নাকে ময়লা বা নাকে পানি আসছে। তো তিশা কী করছে, সেই নাকটা গিয়ে ওই ছেলেটার গেঞ্জি দিয়ে মুছা দিচ্ছে। দেখেন কত বড় স্মার্ট হইলে, গায়ের গেঞ্জি দিয়েই তিশা মুছা দিতেছে, বলতেছে আমি নাকটা পরিষ্কার করে দিই। তো নাকটা পরিষ্কার করে দিবি, ঘরে তো টিস্যু আছেই, অবশ্যই টিস্যু আছে, বাথরুমেও তো টিস্যু আছে। তো সেইখানে তুই বা তো ধর তুই তো মামি, তোর একটা তো ছিল যে না থাক, টিস্যু তো হাতের কাছে নাই, অন্য দিয়ে মুছা দিই, তুই তোর সন্তানেরটা অন্য দিয়ে মুছিস না। দেখেন এখানে দুই চোখ কেমনে করে। তো এগুলা একটা আরেকটার পিছনে থু মারে। হ্যাঁ, ওই যে করছে ওই দিন, কে জানি বললো যে আপু এরা যদি একটা আরেকটারে পায় না, জুতা মারে দইরা, মানে যদি এরকম হইতো। তো সে কী করছে, সে ওই বাচ্চাটার গেঞ্জি দিয়ে নাকটা মুছে আদর দেখাইলো। সেখানে অনেক মানুষ হুমড়ি খায় পইরা কমেন্ট করতেছে, হ্যাঁ আপু খুব সুন্দর হয়েছে। আচ্ছা ওই ঘরে কি মানে আর কোনো কিছুই ছিল না, টিস্যু ছিল না, কিছুই ছিল না মুছাই দেওয়ার জন্য? তো তিশা নিজে আরে একজনের যদি দেখে অন্য চোখে, তাহলে সেই একজন আবার তারে আবার ভালো চোখে দেখবে কেন? তারাও তো খারাপ চোখে দেখবে। আর হাতে হাত যেই ওরে বাবারে বাবা, যেই মালের মাল,
তো সে আবার তিশারে ভালো চোখে দেখবে তো অসম্ভব। তো ওই যত ভালোবাসা, যে প্রথমে যে আমি কান্নাকাটির একটা দিলাম, আপনাদের ভয়েস দিলাম, সেই কান্নাকাটিটা শুধুই কান্নাকাটি। কেন কান্নাকাটি দেখেন, আপনারা যদি ফাতেহার ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে সে 3 জনকে জড়ায় ধইরা অভিনয় করছে, সেই অভিনয়ের চিত্রটাই কিন্তু থাম্বনেল বানায়া দিয়া দিছে, মানে এইগুলো দিলে ভিউ হয় বেশি, যেই কারণে ওই কান্না রিলেটেড ভিডিও দিছে। আর ফুফাই একটু কান্না করলো, দেখাইলো। সাথে আমি খুবই অবাক হইলাম যে ফাতেহার ছেলেটা কি করে চোখ টিপা কান্না করতেছিল, যে কান্না আসতেছিলই না চোখে। ও ফাতেহা যখনই ইচ্ছা করে ওর বড় ছেলের দিকে ক্যামেরাটা ধরে, তখনই ওই ছেলে মানে এমন অভিনয় করে, পুরা মামা সবাই ফেল করে ফেলছে, যে এত নিখুঁত অভিনয়। হ্যাঁ, কান্না ঠিক আছে, কান্না আসবে। প্রথম আমিও ইমোশনাল হয়ে গেছিলাম যে হাই ছোট একটা বাচ্চা এরকমভাবে কান্নাকাটি করে। কিন্তু যখন আমি ভিডিওটা স্লো করে দেখলাম, তখনই দেখি যে তাবিব না তোষার নাম আল্লাহ জানে, বড়জন। তো সে এয়ারপোর্টে যখন ওই যে তিশা নাইমা যাচ্ছিল ইমিগ্রেশন শেষ করে, তো তখন মানে ওই ছেলেটা কি করছে, চোখে পানি নাই, কোনো কিছু নেই, হঠাৎ করেই কান্না, মানে অভিনয় এগুলা। তো যাই হোক, মা যেরকম তার সন্তানও তো সেরকমই হবে, তাই না? মার গুণে সন্তানরা ভালো হয়। তো মার দিকে বারবার ছেলেটা তাকাইতেছিল, মানে বুঝাইতেছিল যে সেও ইমোশনাল হয়ে গেছে, এখন তারও কাঁদতে হবে, যে কারণে ফাতেহাও ইচ্ছা করে ভিডিও করলো, তারপর আবার তিশাও গিয়া বুকে টাইনা নিচ্ছিল, করতেছিল যে আয় আব্বা। একটা বিষয় দেখেন, বাপ্পি যখন মালপাতিগুলা গুছাইতেছিল, প্রথম কথা হাত যত ব্যথা হোক স্বামীরে একটা সুতা যদি আগায়া দেয়, এটাই কিন্তু অনেক, তাই না? তো সেইখানে তিশা বৈশা কমেন্ট্রি দিতে আসিল, এটা এমনি নাও, ওইটা অমনে নাও, ওইটা সেমনে নাও, মানে এরকম ধরনের। এখানে 2টা মানুষ কাজ করতেছিল, প্রথম কথা ফাতেহা আর বাপ্পি। তো সেইখানে তিশা দাঁড়ায়া, মানে জানেনি তো তিশা কীরকম, যে কাম করতেছে কামলাড়ি, আর আমি কি লিগে কাম করবো, কমেন্ট্রি দিচ্ছিল। আচ্ছা গেল ওইরা। তো এরপরে তিশা কি করছে, তিশার বকবকানি দেখা বাপ্পি একটু বিরক্ত হয়েছে। আসলে একটু কাজের মধ্যে থাকলে না, ওইটা আমিও কাজের মধ্যে থাকলে কেউ যদি পাশের থেকে জ্ঞান করে না, মেজাজটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, বাপ্পি কী করছে, ওইটা কি জানি ওই ওভেনটা যখন ফাতেহা মাপতে দিছে, তো তখন বাপ্পি বিরক্ত হয়ে তিশারে করতেছিল কি ওইটা একটু সরাই রাখো। তো তিশা বুঝে নাই প্রথম যে কি, পর বাপ্পি কয় সরাই রাখো। তারপরে ক্যামেরাটা বন্ধ করছে, তিশা বলতেছিল যে সমস্যা নেই কইয়া ক্যামেরাটা বন্ধ কইরা ওইটা আবার রাখলো আর কি। মানে তিশা চিন্তা করতেছিল যে কি রে, আমারে তো কিছুই কয় না, ফাতেহা করতেছে, তো না আমি একটু মাতাব্বরি করি। তো এটা আসলে বাপ্পির আসলে সহ্য হয় নাই, যে বাপ্পি চিন্তা করছে যে কিরে আমার বোন খাইটা মরতাছে আর তুই দাঁড়ায় বকর করতেছস। আর আমার মনে হয় যে এই মাইক্রোওভেনটা তানজিলার জন্য আনছে মেবি। তো এখন সেই তানজিলার গিফট তারা মাপতাছে, কষ্ট করে করতেছে, সেটা কি আর মানে সহ্য হয়? তো বাপ্পি আবার এটা টিরিক্স করে কইছে যে এটা নিয়েও সরাই রাখো। তো এরপরে কিন্তু তিশা বলছে যে তার হাতে ব্যথা, সে যখন এয়ারপোর্টে গেছে ওই তাবিয়ারে কোলে নিছে, তারপরেই কিন্তু বলতেছিল যে আমার হাতে অনেক ব্যথা, আমি কিছু করতে পারতেছিলাম না, এটা সেটা হাঁপাই গেছি গা। তো যতটুকু বুঝলাম আর কি, যে ওর কথায় বিরক্ত হয়েছে। এরপরে বাপ্পি আবার কি করছে, এই যে মানে ওই জিনিসটা আমি খেয়াল করছি, যে যেই লোকটা আর কি, ওই যে চশমা পরা যে লোকটা, বা তিশা দেখা যে লোকটারে দেখার আসলে কুরকুরানি তিশার উঠা গেছিলো। তো ওই লোকটার মানে কোনো একটা ওই যে তাবিয়ার একটা পুতুল দিছে, তো পুতুলটা দিছে তাবিয়া হাতেই ছিল মানে ওই টেডিটা। তো তিশার হাতে দিয়া বলতেছিল, তাবিয়া বলতেছিল কি যে আমি নিব না, এটা নিব না। তো বাপ্পি কী করছে, এটা দেখা লিফটের সামনে থেকে দৌড়ে এসে তিশারে ক্যামেরাটা মানে কিছু একটা বলতেছিল। তো এরপরে তিশা ক্যামেরাটা বন্ধ করে দিছে। আমার যতটুকু মনে হয় যে ওই পুতুলটা তাদের পছন্দ হয় নাই, তারা হয়তো মনে করছিল যে তাদেরকে আরও এক্সপেন্সিভ কোনো কিছু, দামি কিছু দিবে, বা তিশারে কোনো দামি একটা কিছু ওই লোকটা দিবে। তো যেই কারণে
মানে এটা নিতে চাচ্ছে না। তাবিয়া বলতেছে, আবার তিশাও জোরে জোরে বলতেছে এটা নিবে না। এরপরে যখন এই বাংলাদেশে আসছে তিশা, এয়ারপোর্টে আইসা বলতেছিল যে এটা ফালাই দিতে চাইছিলাম। তো তাদের ভিডিও বা তাদের ব্লগ কিন্তু মানুষ ওনারা দেখে, যে যেই সমস্ত লোকেরা তাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসছে ওই লোকটা, তো উনি ওনার বউ কিন্তু অবশ্যই তার ভিডিওটা দেখবে। তো তখন যখন এই কথাটা শুনবে, তখন ওই মানুষগুলা কি মনে করবে যে এই মহিলাটা আমাদের সাথে থাইকা গেল, খায়া গেল, খুব মজমস্তি করলো, খুব ভালো দেখাইলো, কিন্তু এই মহিলাটার ভিতরে কি। আর তিশা এমন একটা মানুষ যে কিনা নিজের স্বার্থের জন্য সে সবার সাথে মিশতে পারে, নিজের স্বার্থ শেষ, খোদা হাফিজ। তো ওই লোকের সাথে মানে যত মিলামিশা করলো, যত ভালোবাসা দেখালো, ওই লোকটারে দেখেই তার কুচিপি কুরকুরানি উঠা যায়। তো এখন ওই লোকের পুতুল দেওয়া তিশার পছন্দ হয় না। তিশা ওই যে বললাম যে তিশার একটু এক্সপেন্সিভ জিনিস পছন্দ, কারণ গরিবের মেয়ে তো ওই কোনো কিছু না পাইয়া অভাবে অনটনে বড় হয়েছে, বুঝেনি তো। তো যেই কারণে সে এখন মানে উড়ু ভাইবা উড়ু চলনে সে এখন যদি কোনো ব্যাডারে পকাইতে পারে, তাহলে তো মনে করেন যে সে বাম্পার হয়ে যাবে। তা এখন দেখছে যে না, যারা দিছে তারাও সেটা বুঝে শুনে দিছে যে বাচ্চারেই দিব, আর কাউরে দিব না, তবে পুতুলটা দিছে। তো এই পুতুলটা ফালাই দিতে চাইছে, আর সেই কথাটা ব্লগের মধ্যে বলছে। তারপরে বাপ্পি যে ওই যে করছে লিফটের সামনে গিয়া, যে বাপ্পি যে আবার ব্যাক আইসা তিশারে কি জানি বলছে, বাপ্পি মনে হয় এইটাই বলছে যে এটা এখন এখানে নেও, হয়তো পরে ফালাই দিও বা কোনো একটা কিছু করে, হয়তো বাপ্পি বলছে। যদি ভালো কিছু বলতো তাহলে তো আরও তারা ক্যামেরা অফ করতে পারতো না। তাদের তো সব কাজ ওপেনেই হয়, যে মুখের মধ্যে মিষ্টি নিয়ে খাওয়ানো, ওইটা তো অন ক্যামেরাতেই হয়েছিল, তাই না? তারপর আবার তিশারে জন্মদিনের দিন মায়ের সামনে বাপ্পি চুমা দিছিল, সেটাও তো ভালো কিছু, ভালো অনেক পুণ্যের কাম করছিল, যে কারণে চুমা দিছে, ক্যামেরা অফ করে নাই। আর এই যে পুতুল ফালানোর ঘটনা বা এই জিনিসটা নিয়ে কথা বলার জন্য ক্যামেরা বন্ধ করতে করছে, তাহলে এটা কত পুণ্যের কাজ করছে বুঝেন। আপনারা এই বুঝে নেবেন, আপনারা যারা বিচক্ষণ মানুষ আছেন বুঝে নেবেন। তো এরপরে তিশারে বাপ্পি এয়ারপোর্টে সবার সামনে ধমক দিছে, ওই ব্যাটারটার সামনেই তো আরও দিছে। কারণটা হচ্ছে যে ওনারা মানে সাথে যে জিনিসগুলো নিছে, বাপ্পি যে জিনিসগুলো নিছিল, তো সেই জিনিসের মধ্যে থেকে তাদের কাছে 3 কেজি বেশি হয়েছে, সেটার জন্য তারা মনে হয় 2000 টাকা সামথিং বা এর বেশি হয়তো জরিমানা দিছে, মানে এক্সট্রা জিনিস হয়েছে দেখা, 3 কেজি জিনিস বেশি হয়েছে দেখা টাকা দিছে। তো এখন ওই জিনিসটা নেওয়ার জন্য বাপ্পির যখন মাপামাপি করা হবে, তো তখন গিয়া ওই ব্যাগটার গিট্টু খুলতেছিল, যে লাল ব্যাগটার, যে ওই ব্যাগটার গিট্টু খুলতেছিল। তো খোলার সময় মানে তিশা বলতেছে যে মানে কি ওই উপরে দিয়ে খুলো। তো তখন বাপ্পি আবার তিশার মুখের উপরে বলে যে এত কথা তোমরা বলো, এত কথা তোমরা কেন বলো। তো তখন আবার তিশা মুখের উপরে বলতেছিল যে বাইরে বের হইলেই আর কথা বলা যায় না। তার মানে তিশা এখানে কি বুঝাইছে দেখেন, যে এই বেটা বাইরে বের হইলেই শরীফ হয়ে যায়, আর ঘরের ভিতরে থাকলে শরীফা থাকে, যে কারণে বাইরে বের হইলেই বেড়ায় মানে তার সেন্টিমেন্টাল খারাপ হয়ে যায়, সে মানে নিজের বেড়া মনে করে। আসলেও কি বাপ্পি বেড়া? তো যাই হোক, এরপর বাপ্পি বলে যে কাজ করতেছি আমি আর কথা কও তুমি, মানে তোমরা। তো যাই হোক, ওইখানে যে তোমরা কথাটা বলছে, তোমরা কথাটা ফাতেহারে নিয়েও বলছে, কারণ ও জানে যে যদি তিশারে একা কথা বলে তাইলে ওরে বাসায় আয়না, এখন আবার ওর তো মা নাই, পাবনাতে আয়না ইচ্ছা মতো ঠাপাইব, ইচ্ছা মতো আরে মানে কাসলাইব পারলে আর মানে খুন্তি চালানো দিতে পারে। তো যেই কারণে ফাতেহারে নিয়ে কইছে যে কাজ করতেছি আমি আর কথা কও তোমরা। আসলে তিশা বরাবরই নিজেকে বেশি বেশি স্মার্ট বানাতে চায় সব জায়গাতে, সব ইয়াতে। ও যখন গার্মেন্টস কর্মী ছিল তখনও সে নিজের স্মার্ট দাবি করছে বা স্মার্ট বানাইছে। সে এত আধুনিকতার ছোঁয়া কীভাবে পাইছে? সে এক এক সময় এক এক সেক্টরে কাজ করছে, এমন কোনো কাজ নাই যে তিশা না করছে, না করতে পারছে। বাসাবাড়ির কাজের থেকে শুরু কইরা তারপরে গিয়া বাসাবাড়ির মালিকদের ছেলেদের সাথে পার্টি করছে, মালিকদের ছেলের বন্ধুর সাথে পার্টি করছে, বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন হোটেলে গেছে। মানে এটা তিশার কাজ আর কি। মানে সবার তো একটা শ্রেণী থাকে বা কাজ থাকে। তো সেইখানে ধরেন যে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হচ্ছে কারা?
ওই যে স্কুল শিক্ষক, তারপরে গিয়া পুলিশ, হ্যান ত্যান এটা সেটা। আর তিশার ক্ষেত্রে যদি এটা হইতো তাহলে হয়তো কি যে যে মানে হোটেলে গিয়া কাজবাজ করছে, সার্ভিস দিচ্ছে, তারপরে গিয়ে বাসা বাড়িতে কাজ করছে, গার্মেন্টস কর্মী, তারপরে গিয়ে আরও এভরিথিং যেটা হয় এটা হয়তো তিশা। ঠিক আছে, তিশা যদি এরকম হতো তাহলে তিশা প্রথম শ্রেণীর নাগরিক হইতো আগেই, তাহলে ওর বেতনটাও বেশি হইতো। তো যাই হোক, তো ও সেইখান থেকে টাক খাইতে খাইতে, আর যেহেতু সংসারাদি তো কম করে নাই, টাক তো আর কম খায় নাই, তো সেই কারণে ও নিজের স্মার্ট বানাইতে গেছে। স্মার্ট বানাইতে গিয়া মাঝে মধ্যে এমন ও ধরা খায়, ও সেটা নিজেও কল্পনা করতে পারে না যে ও কত বড় ধরনের ধরা খাইছে। বিশেষ করে যদি ওই জায়গায় যদি অন্য কোনো পুরুষ মানুষ থাকে, হ্যাঁ, তাহলে সেইখানে তো অপমান কি মানে এর থেকে মুখ দেখানোর থেকে না দেখানোটাই তো আরও বেশি ভালো হইতো, তাই না? যে একটা পুরুষ মানুষের সামনে কিভাবে বাপ্পি এরকম করে তিশারে ধমক দিছে, আর তিশাও বাপ্পিরে, তিশা তো বাপ্পিরে ছাড়াই না, আপনারা জানেন। তা তারপরেও গিয়া মানে মানে কেমনে কি চিন্তা করেন। আসলে আমি মানে মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তাআলা এদেরকে আসলে লজ্জা শরম কিছু দেয় না, কারণ জানে যে এদের লজ্জা শরম দিলে লজ্জা শরমের যে ইয়াটা মানটা হেরেই কইমা যাবে। তো যাই হোক, এরপরে তিশা প্লেনে উঠছে, আজকে তিশাময় দিন। প্লেনে উঠছে, প্লেনে ওঠার পরে বাপ্পি বলতেছে কি যে আপনাদের ভাবির সিট প্লেনের পাশেই পড়ছে। তো তিশা বলে যে আমার সবসময় প্লেনের কি জালনার পাশেই সিট পড়ে। তো এখন কথা হইতেছে যে তিশা কতবার প্লেনে উঠছে, যে তিশার খালি সব সময় প্লেনের সাইডেই বা প্লেনের পাশের জানলার পাশের সিটটাই পড়ে। আমি একটু জানতে চাই, আমার মনে হয় হাতে কোনো 2-1 বার বা একবার মনে হয় সে মালয়েশিয়াতে একবার গেছিল বা কিছু, তো সেইখানে সে বা মালয়েশিয়া বা যেখানে হোক গেছিল, তো সেখানে সে এই একবার ধরেন 2বার বা 3বার, তো সে কতবার জার্নি করছে যে একবারে মানে এমনভাবে বলল যে সে মনে হয় প্রত্যেক দিন যাওয়া আসা করে প্লেন ছাড়া সে চলতেই পারে না। আসলে ভাঙ্গারিয়ালার মেয়ে বইলা কথা কি কমো আর। আচ্ছা, তো এখন আমরা একটু স্যাঁচরা বাপ্পির কথা না কইলে আবার আপনারা বেশি রাগ করবেন। তো স্যাঁচরা বাপ্পির কথাটা হইতেছে গিয়া যে বাপ্পি নাকি বহুবার বিদেশ ভ্রমণ করছে। হ্যাঁ, বিদেশ ভ্রমণ করলে তো বাপ্পির এইটা জানার কথা যে প্লেনে ওঠার পরে ওয়েলকাম ড্রিঙ্কস বা জুস দেয়, এরপরে খাবার খেতে দেয়। কিন্তু বাপ্পি জুস খাওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করে আরও কিছু দিবেন নাকি। তো মানে কি একটা অবস্থা যে খাবার চাইতেছে সেখানে, মানে কি বলবো, ইনডাইরেক্টলি এটা কিন্তু একটা খাবার চাওয়াই হয়েছে। তো বাপ্পির তো হচ্ছে কি মানুষের খাবার খাইতে খাইতে, মানুষের বাড়ির মাগনা খাবার খাইতে খাইতে তো অভ্যাস, ওর মা তো ওরে হারা জীবন না খাওয়ায় রাখছে। তো যেই কারণে এখন প্লেনে উঠছে, সে খাবার চাইতেছে যে খাবার তাকে দিবেন কি না বলেন। সে খায়া দেয়া ঘুমায় যাবে, যদি দেয় তাহলে দিবে, আর না দিলে সে খাওয়া দাওয়া সে ঘুমায় যাবে। আসলে খাবার যখন আয়না ডাক দিবে তখন কি সে উঠতে পারতো না, উঠা কি খাইতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু তার তো আসলে যে জিব্বাটা সারাদিন শুধু লক 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 করে মানুষের বাড়ির খাওয়ার আশায়। তো যেই কারণে সে বেডির কাছে খাবার চাইছে, বেডিও বলে হাইসা দিছে, বা ওই লোকরা বলে হাইসা দিছে। যাই হোক, এরপরে গিয়ে তো তারা ঠাসলো, তারপরে তারা প্লেন দিয়া নামলো, এয়ারপোর্টে নামলো। তারা মনে করছে তাদেরকে উম্মা দিয়া মানে মানে কি বলবো, সেলিব্রিটিদের মতো তাদেরকে আসলে থেকে নামাবে। হ্যাঁ, যায় দেখে যে তারা খালি বইয়া রয়েছে, কেউ আসে নাই, কেউ জিজ্ঞেসও করে নাই। তারপরে মেকআপ ভুতুরি গেল একটা ফুল নিয়া, অনেক দিনের প্রেমিক, অনেক দিন ধরে প্রেমিকের দেখে না, প্রেমিকের স্পর্শ পায় না। তো যেই কারণে একটা কাইল্লা জামা পইরা গেছে, যাইয়া সাইরা নিয়ে আসলো। আইনা সাইরা গিয়া দুলাভাই ফুল দিয়ে ওয়েলকাম বাংলাদেশ কইল। তো তিশা রানীও মনে করলো তিশাকেও খুব উম্মা দেওয়া উঠাবে। তো দেখে যে এগুলা কি আসলে এত কিছুটাও হয় নাই। এক জোড়া ফুল কিনছে মনে হয় 300-400 টাকা দিয়ে, কিনা তাদেরকেও ওয়েলকাম করছে। ওরে বাবারে বাবা, কোন দেশে গেছিল, কি করতে গেছিল, একেবারে তাদেরকে ওয়েলকাম জানায়া তাদের ঘরে তুলতে হবে। তো
তো যাই হোক, নেক্সটের একটা ভিডিও আপলোড করব, সেখানে আরও কিছু কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।